এখন দেখো, আমরা গতদিন দেখাইছিলাম মুক্তিবেগ জিনিসটা। ভাই মুক্তিবেগের পরে যে একটা ম্যাথ করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, একটা ম্যাথ করেছিলেন মুক্তিবেগের পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, চলো শুরু করি। তাহলে আমরা গতকালকে পড়ছিলাম মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি, এটা মানে কি ছিল? কারণ মনে আছে ভাইয়া বলছিলাম, তানজিৎ তো আসছো ভাই, এমন এই পর্যন্ত পড়াইছিলাম, বলছিলাম কোন একটা বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে ওই বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে বলছিলাম কি এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। ঠিক আছে, তাহলে ওইখান থেকে একটা জিনিস একটু লক্ষ্য করো ভাইয়া। সাপোজ ধরো তোমাদেরকে গতকালকে বলছিলাম পৃথিবীর জন্য আর পৃথিবীর জন্য এসকেপ ভেলোসিটির মানটা কত ছিল মনে আছে? ক্যালকুলেশন করে যে বের করছিলাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ যদি আমরা কোনো একটা বস্তুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবী থেকে ছুড়ে মারি বাইরের দিকে। হ্যাঁ হ্যাঁ আগের ক্লাসে ভিডিও কি গ্রুপে দিয়ে দিছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু স্ক্রল করে দেখো ভাইয়া, উপরে তো সেই দিনই দিয়ে দিছি। ও আচ্ছা, ঠিক আছে। আজকে রাত্রে দেখে শেষ করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমাদের কি আসতেছে, আমাদের হচ্ছে এখানে মুক্তিবেগ কত পৃথিবীর জন্য ছিল? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা ছিল মুক্তিবেগ। এখন এই জিনিসটা নিয়ে আমরা একটু চলো একটু গবেষণা করে দেখি আসলে কি হয়। তোমরা তো বাস্তবিক লাইফে তোমরা নিশ্চয়ই ভাইয়া মাঝে মধ্যে আকাশ দিয়ে, আমরা ছোটকালে যখন রকেট যাইতে দেখতাম, যে কোনো জিনিস আকাশে যদি আমরা দেখতাম ধোঁয়া ছুটছে, তাহলে আমরা কি বলতাম? ওই যে রকেট যায় রকেট যায়। তোমাদের মতো কিন্তু ভাইয়াও ছিলাম যে রকেট রকেট বলে চিল্লাইতাম ছোটকালে, ঠিক আছে? এটা তো এক্সপিরিয়েন্স আছে মোটামুটি সবার মনে হয়, ঠিক না? আচ্ছা, তোমরা যে রকেট ভাইয়া যে আকাশের ধোঁয়াটা যেটা দেখতে পাইতা, কখনো কি খেয়াল করে দেখছো এটা কিন্তু সোজা দেখতে পাইতা না? দেখতা কি একটা রংধনুর মতো পথে যাচ্ছে, দেখতা না সবসময়? যে এইরকম পথে এই রকেটটা আকাশের দিকে যাচ্ছে, এরকম দেখতা না সবসময়? এরকম পথে যাইতেছে, এটা দেখতা। তাইলে এখন ধর আমি ধরতেছি এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আর্থ, আর এটা ধরো ভাইয়া মহাশূন্য, বাকি যতটা স্পেস আছে এটা হচ্ছে মহাশূন্য। তাহলে আমি যদি এই বস্তুটাকে পৃথিবী থেকে বাইরে বের করতে চাই, তাহলে ভাইয়াকে একটা কথা বলতো, সর্বনিম্ন কত বেগে নিক্ষেপ করতে হবে যদি এটাকে পৃথিবীতে আর না নিয়ে আসতে চাই? 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে। তানজিৎ কি ভাইয়ার কথা শুনতে পাইতেছো? আচ্ছা, তাহলে ধরো আমি এখান থেকে বস্তুটাকে বললাম, উপর থেকে নিক্ষেপণ বেগকে ভাইয়া বি দ্বারা প্রকাশ করলাম, নিক্ষেপণ বেগ বি, আর মুক্তি বেগকে প্রকাশ করলাম বিই দ্বারা। ঠিক আছে, মুক্তি বেগকে প্রকাশ করলাম বিই দ্বারা। তাহলে প্রথম কন্ডিশনটা দেখো ভাইয়া, যদি ব্যাগের মানটা নর্মাল তুমি যে ব্যাগে নিক্ষেপ করছো সেই ব্যাগটা যদি আমার বিই বা মুক্তি বেগের সমান হয়, তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো ভাইয়া, আমি কি মুক্তি বেগের সমান বেগে নিক্ষেপ করে দিছি কিন্তু ভাইয়া, তাহলে কি হবে? বস্তুটা পৃথিবী থেকে কোথায় চলে যাবে? বাইরে চলে যাবে না? কিন্তু একটা কথা আছে, যাওয়ার একটা ওয়ে আছে ভাইয়া, সে কোন পথে যাবে? যেমন এই বস্তুটা যখন পৃথিবীর পথে যখন এই কন্ডিশনটা ফলো করবে, কোন বস্তুকে যদি আমি মুক্তি বেগের সমান বেগে বাইরে দিকে নিক্ষেপ করি, তাহলে সে ভাইয়া অধিবৃত্ত, ওই যে পরাবৃত্ত অধিবৃত্ত, তোমার ম্যাথের কনিক্সে পড়বা, তবু আমি দেখাই দিব। একটা অধিবৃত্ত দেখতে হচ্ছে অনেকটা, একটা অধিবৃত্ত দেখতে হচ্ছে ভাইয়া এরকম, দেখো একটা অধিবৃত্ত দেখতে হচ্ছে এরকম। অর্থাৎ সে এই যে পথ, এই যে রাস্তা, সেরকম অধিবৃত্ত পথে পৃথিবী ত্যাগ করবে। ঠিক আছে, মানে পৃথিবী থেকে চলে যাবে অধিবৃত্ত পথে, অধিবৃত্ত পথে পৃথিবীর সাইরা চলে যাবে ভাইয়া, এতটুকু তো বুঝছো আশা করি। আর কেস টুটা হচ্ছে, তুমি যে বেগে নিক্ষেপ করবা সেটা যদি মুক্তি বেগ থেকেও বেশি হয়ে যায়, মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগেও যদি বেশি হয়ে যায় ভাইয়া তার থেকে, তাহলে তখন এই অধিবৃত্তের জায়গায় এটা পরাবৃত্ত পথে পৃথিবী ত্যাগ করবে। সাথে সাথে কি হবে? আর কোনোদিন ফিরে আসবে না। আশা করি সবাই এতটুকু বুঝছো ভাইয়া। এই ক্ষেত্রে কিন্তু ভাইয়াকে উল্টা ফোর্স প্রয়োগ করে পৃথিবীতে ফিরে আসা পসিবল, কিন্তু তুমি যখন এই শর্ত মেনটেন করে কোনো বস্তুকে ব্যয় নিক্ষেপ করবা, তখন সে তো পরাবৃত্ত পথে পৃথিবীকে ত্যাগ করবেই, সাথে সাথে সে আর কোনোদিনও ভাইয়া পৃথিবীর স্তরে ফিরেও আসবে না। এতটুকু সবার ক্লিয়ার? চলো ভাইয়া এবার একটা ম্যাথ করাবো তোমাদেরকে। ধরো তোমাদেরকে বলে দিছে, গতকালকে মুক্তিবেগের একটা ম্যাথ করাইছিলাম না, আজকে জাস্ট এরকম একটা করাবো আর কি। তোমাকে বলে দিল যে ভাইয়া পৃথিবীতে, একটু কন্ডিশনটা খেয়াল করো, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ, এটা একটা ছোট এমসিকিউর মতো, ঠিক আছে? এটা এমসিকিউ তে থাকবে, জাস্ট ভাই এটা প্রবলেম আকারে দেখাচ্ছি।
পৃথিবীতে অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করলাম, আর চাঁদে অভিকর্ষ ত্বরণকে জি প্রাইম দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, তোমরা এখানে যারা যারা আসো এখন পর্যন্ত তোমরা কি দেখছো নীল আর্মস্ট্রংকে চাঁদে হাঁটতে দেখছো না ভিডিওর মধ্যে? নীল আর্মস্ট্রং কি আমরা সবাই চাঁদে হাঁটতে দেখছি না ভাইয়া? ওই যে সে যে হাতে নিয়ে একটা জিনিস নিয়ে হাঁটছিল ভাইয়া, তাহলে ওইখান থেকে যে আমরা দেখছিলাম, ওখানে খেয়াল করছিলাম নীল আর্মস্ট্রং যে বারবার পড়ে যাচ্ছিল তার জায়গা থেকে চাঁদের মধ্যে। তার কারণটা কি ছিল? তার কারণ হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণ অভিকর্ষ ত্বরণ ছিল না, যার কারণে সে চাঁদের পৃষ্ঠের সাথে লাগা থাকতে পারে। তাহলে তোমার প্রবলেমটার দিকে খেয়াল করো, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ জি, চাঁদে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। কন্ডিশনে বলে দেওয়া আছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা চাঁদের অভিকর্ষ ত্বরণ থেকে বড়। তাহলে তোমাকে জিজ্ঞাসা করছে কোথায় মুক্তিবেগ বেশি হবে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই একটু ব্যাকে মুক্তিবেগের রাশিমালাটা কার কার মনে আছে বলতে পারো? মুক্তিবেগের রাশিমালা, মুক্তিবেগের রাশিমালা ভাই সব ভুলে গেছো নাকি? নাকি বাসা পড়াশোনা করতেছো না? জিমিয়ে জুমিয়ে পড়ো না। মুক্তিবেগের রাশিমালা কারোরই মনে নাই? দেখো মুক্তিবেগের রাশিমালা ভাইয়া পড়াইছিলাম, বি ইকুয়াল টু √2GR, এটা পড়াইছিলাম। তাহলে পৃথিবীতে মুক্তিবেগের রাশিমালা এটা, সে যখন চাঁদে যাবে বি মুন, তাহলে সেটা হচ্ছে কত? √2G'। তাহলে ভাই যদি একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দেখো তো, BE/BM ইকুয়াল টু √2GR, সরি √2GR ডিভাইডেড বাই √2G'R। তাহলে তোমরা সবাই একটা জিনিস ভাইকে বলো তো, জি এর সাথে মুক্তিবেগের সম্পর্ক কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সবাই মাইক অন করো। জি এর সাথে মুক্তিবেগের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তোমরা কি আদৌ ভাইয়ের কথা শুনতে পারতেছো ক্লাসে? জি স্যার, শুনতেছি তো। তাহলে কেউ চুপচাপ, কেউ কি ভাইয়ের কথা শুনতেছো না নাকি? রেসপন্স করবা তো ভাইয়াকে। তাহলে দেখো এখান থেকে যদি জিটা বা জি এর সাথে দেখো তো বি এর সম্পর্কটা কি সমানুপাতিক, জি এর সাথে বিএম এর সম্পর্ক কি সমানুপাতিক। তাহলে কি ভাই এখান থেকে একটা কথা বলতে পারি, যেহেতু জিটা ভাইয়ের জি প্রাইম থেকে বড়, জিটা জি প্রাইম থেকে বড়, অর্থাৎ পৃথিবীর মুক্তিবেগ অবশ্যই কি চাঁদের মুক্তিবেগ থেকে বেশি। এটা হচ্ছে ভাইয়াদের একটা নরমাল এমসিকিউ এর অ্যান্সার, ঠিক আছে? নরমাল একটা এমসিকিউ এর অ্যান্সার। এখন আরিফের মাইকটা অফ করে দাও ভাইয়া। আচ্ছা, এখন নেক্সট ম্যাথ, একটা নেক্সট ম্যাথ দেখাই। নেক্সট ম্যাথ দেখানোর আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের তো মুক্তিবেগের রাশিমালাটা মোটামুটি পড়া হয়েছে। এখন আমরা মুক্তিবেগ দিয়ে মোটামুটি অঙ্ক দিলে পরীক্ষা তুলনা করতে পারবো। পরীক্ষা কেমন ধরনের ম্যাথ আসে আমি একটু তোমাদেরকে বলি। পরীক্ষায় ম্যাথ আসে হচ্ছে এমন যে চাঁদের সাথে ধরো মঙ্গলের, পৃথিবীর সাথে মঙ্গলের, পৃথিবীর সাথে বৃহস্পতির, বৃহস্পতির সাথে মঙ্গল, এরকম জাস্ট মানে বিভিন্ন গ্রহের মধ্যে সম্পর্ক নির্ধারণ আসে, ঠিক আছে? এগুলোর উপর ডিপেন্ড করে তোমাকে বের করতে হবে আসলে কোনটার বেশি কোনটার কম। তাহলে চলো ভাইয়া এখন আমরা পরন্ত বস্তুর সূত্রের মধ্যে চলে যাই। পরন্ত বস্তুর সূত্র। আচ্ছা, তোমরা একটা জিনিস কাজ করতে পারতা, আমি একটা স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদের কাছে একটা ভিডিও দেখাবো ক্লাস শেষে, একটু ভাইয়াকে মনে করাইও, ঠিক আছে? কারণ ভিডিওটা ইম্পর্টেন্ট আছে, দেখলে একটু মজাও পাবা। ভিডিওটা ভাইয়া রাখছি তোমাদের জন্যই, যেহেতু অনলাইন ক্লাসে প্রজেক্টরের ব্যবস্থা নাই, আজকেই সেই সুযোগ তোমাদেরকে ভিডিওটা দেখানোর, ঠিক আছে? আমি একটা ভিডিও দেখাবো আজকে তোমাদেরকে ভাইয়া আমার ল্যাপটপ থেকে। তো দেখো পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্রটাতে কি বলছিল বিজ্ঞানী গ্যালিলিও। তোমার বিজ্ঞানী গ্যালিলিওর নাম নিশ্চয়ই মনে আছে সবার। বিজ্ঞানী গ্যালিলিও কি বলছিল ভাইয়া? সে একটা গ্রিনিচ মান মন্দিরের উপর থেকে সে কি ফালাইছিল? একটা লোহার গোলক আর তুলাকে ফালাইছিল, মনে আছে? পালককে। তখন দুইটা পালক একসাথে না পড়ে কি ছিল, আগে গোলকটা পড়ে গেছিল, পরে আস্তে আস্তে পালকটা পড়ছিল। তো উনি চিন্তা করলো যে হাইট এক, এক সময়ও এক, তাহলে কেন বস্তু একই সাথে পড়ে না? তো পরবর্তীতে উনি বিভিন্ন সূত্র আবিষ্কার করলো। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে উনি বলছে, ধরো এটা যদি একটা সিলিং হয়, এটা যদি একটা সিলিং হয়, তাহলে এখানে ধরো ভাইয়া একটা কি করলাম, M1 বরের বস্তুকে বাঁধলাম, এখানে ভাইয়া আরেকটা M2 বরের বস্তুকে বাঁধলাম, দুইটা ভরের বস্তুকে বাঁধলাম। ধরো এটা হচ্ছে ভাইয়াদের মাটি, ঠিক আছে? এটা ধরো আমি যদি তোমাকে বলি M2 আর M1 সমান না, দুইটা সমান না, ঠিক আছে?
মানে দুইটা বিভিন্ন ধরনের বস্তুর ভর হইতে পারে, একটা ওজন কম বা বেশি হইতে পারে। উনি বলছে যে কোন একটা বস্তুকে স্থির অবস্থান, দেখো স্থির হয়ে আছে কিন্তু, স্থির অবস্থান থেকে আমি যদি বিনা বাধায় পড়তে দিই, এখন বলতে পারো ভাইয়া আমি যদি নর্মাল অবস্থায় এই ঘটনাটা ঘটাই, তাহলে একটা জিনিস ভাইয়াকে বলতো, এটা কি বিনা বাধায় আছে? এটা মাঝখানে কি দেখো বাতাস গুলা এই উপরের দিকে কাজ করতেছে না, ঠেলতেছে না বস্তুটাকে উপরের দিকে? তাহলে এই কন্ডিশন হইলে কিন্তু হবে না। উনি কন্ডিশনটা বলে দিছে কি, যে কোন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, দেখো সমান সময়ে, মানে ও যতটুকু সময় পাবে ওরেও ততটুকু সময় দিতে হবে। সমান সময়ে ও যদি এইচ পরিমাণ যায়, তাহলে ও কতটুকু যাবে? এইচ পরিমাণ যাবে। এটা বলছে বিজ্ঞানী গ্যালিলি। অর্থাৎ কোন একটা বস্তুকে স্থির অবস্থান থেকে, এই যে স্থির অবস্থান থেকে ছেড়ে দিলে তা বিনা বাধায় যদি পড়তে দাও, তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা ছিল তার প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি ছিল ভাইয়া? দ্বিতীয় সূত্রটা ছিল, এই যে আমি স্থির অবস্থান থেকে, এই যে ভাইয়া স্থির অবস্থান থেকে, এই ধরো আমি স্থির অবস্থানটা আঁকলাম, স্থির অবস্থান থেকে ধরো আমি বস্তুটাকে বিনা বাধায় নিচের দিকে পড়তে দিলাম। মূল কন্ডিশন কিন্তু এটাই ভাইয়া। মূল কন্ডিশন হচ্ছে আমি বিনা বাধায় বস্তুটাকে পড়তে দিতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু হবে না। তাহলে বিনা বাধায় যদি পড়ি, তাহলে উনি বলছে যে এই যে এখান থেকে এখানে পড়তে যদি টি সময় লাগে, তাহলে উনি বলছে কোন একটা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ তার সময়ের সমানুপাতিক। অর্থাৎ কি বলছে দেখো তো, আমরা সবাই সূত্র জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা নর্মাল ত্বরণের ক্ষেত্রে দেখো তো, সময় যত বাড়তেছিল বেগের মানটা কি তত বাড়তেছিল না ত্বরণের ক্ষেত্রে? তাহলে কি আমি একটা কথা বলতে পারি, উনি এটাই বলছে একটা টি সময় ব্যাপী যদি এই হালকা বস্তু পড়ুক আর ভারী বস্তু পড়ুক, দুটোটা যদি এইচ পরিমাণ উচ্চতা ফলো করে, তাহলে ও যদি টি সময় ব্যাপী মাটিতে পড়ে যেই পরিমাণ বেগে মাটিকে আঘাত করবে, এই মোটা বা ভারী বস্তুটাও সেটাও ভাইয়া টি সময়ে একই বেগে আঘাত করবে। কিন্তু আমরা বাস্তবিক লাইফে কি দেখতে পাই? বাস্তবিক লাইফে দেখতে পাই ধরো একটা বড় পাথর ফালাইছো, এটা দিয়ে মানুষকে মাইরা ফেলানো সম্ভব, চ্যাপ্টা বানায় ফেলানো সম্ভব। কিন্তু ভাইয়া একটা নর্মাল কলম, এটা দিয়ে তো বানানো সম্ভব না। কিন্তু গ্যালিলিও বলছে একটা কলম যেই পরিমাণ ভেলোসিটিতে মাটিতে আঘাত করবে টি সময় পর, একটা গোলক বা একটা লোহার চাকা বা একটা পাথর বা একটা ট্রাক একটি সময় পর সেম একই বেগে মাটিকে আঘাত করবে। তৃতীয় সূত্র ভাইয়া, তৃতীয় সূত্রের মধ্যে কি বলছে? তৃতীয় সূত্রের মধ্যে বলছে কোন একটা বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এই যে দেখো এখান থেকে যখন সেখানে আসতেছে, ভাই বলছিলাম এই হাইটটা কতটুকু, আমি বলছিলাম এইচ। এই অতিক্রান্ত দূরত্বটা বলছে তার সময়ের বর্গের সমানুপাতিক, এই সমানুপাতিক টি স্কয়ার। অর্থাৎ এটা কোত্থেকে আছে তোমাকে একটু বলি। এইচ ইকুয়াল টু, মনে আছে আমরা ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার পড়ছিলাম? উনি ওইখান থেকে নিয়ে আসছে যে এইচ এর মানটা সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ যত বেশি সময় পাস করবে ওই বস্তুটার তত বেশি হাইটের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে শোনো, ওনার যে কন্ডিশনটা, দুইটা কন্ডিশন, একটা হচ্ছে স্থির অবস্থান থেকে পড়তে হবে একই জায়গা থেকে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে বিনা বাধায় পড়তে হবে, অর্থাৎ কোনো বাতাস টাতাস কিছু থাকা লাগবে না। এই সবগুলা মাধ্যমের মাঝখানের এগুলাকে কি হইতে হবে? এগুলাকে সব শূন্য মাধ্যম, এগুলাকে সব শূন্য মাধ্যম, অর্থাৎ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে ভাইয়া এই সবগুলা বস্তুকে পড়তে হবে। তাহলে এই সমীকরণটার দিকে তাকাও। দ্বিতীয় সূত্রের মধ্যে কি বলছে? বি সমানুপাতিক টি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট সময় তার বেগের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি1 বাই বি2 ইকুয়াল টু টি1 বাই টি2। দেখো ভাই এটাকে বক্স করলাম। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের একটা নরমাল ব্যাখ্যা। তৃতীয় সূত্রটা দেখো কি বলছে, এই সমানুপাতিক টি স্কয়ার। তাহলে কি ভাই এখান থেকে লিখতে পারি h1 বাই h2 ইকুয়াল টু t1 স্কয়ার বাই t2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে ভাইদের জন্য আরেকটা সূত্র। আচ্ছা তোমরা কি ভিডিওটা এখন দেখবা? কারণ পরন্ত বস্তুর সাথে এখন রিলেটেড। তোমরা কি ভিডিওটা এখন অন করে দেখাবো তোমাদেরকে, নাকি ক্লাস শেষে দেখবা? তাহলে এখন দেখেন, সমস্যা নেই। আচ্ছা স্যার ভাই, এখনই তাহলে দেখান এখন। তাহলে একটু একটু ভাইয়া স্ক্রিনশটটা অফ করতেছি। আচ্ছা স্যার। তাহলে এখন শোনো ভাইয়া, নেক্সট টপিক একটু দেখো। আমি হঠাৎ করে ভিডিওটা পাচ্ছি না কেন জানি না ভাইয়া, তোমাদের জন্য রাখছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না এত ফাইলের ভিতরে। তাহলে দেখো, এতক্ষণ ধরে কি ভাইয়ার কথা শোনা গেছিল নাকি? না স্যার যায়নি, আচ্ছা অফ ছিল। এখন দেখো তোমাদেরকে ভাই এখন বলতেছে
তোমাদের এখন যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে ভাইয়াদের কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে, যেটা আমরা মোটামুটি সবাই দেখছি হয়তো। কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ জিনিসটা কি এটাকে আমরা সবাই জানি ভাইয়া। যেমন তোমাদের কদিন আগে নিশ্চয়ই মনে আছে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উঠাইছিলাম আকাশে। তাহলে মনে রাখবা ভাইয়া, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এগুলা সব হচ্ছে এক একটা কৃত্রিম উপগ্রহ ভাইয়া, ঠিক আছে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো তো, বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা উঠাইছো, ধরো তুমি এটা হচ্ছে ভাইয়াদের পৃথিবী, এটা ভাইয়াদের একটা আমাদের আমরা যে পৃথিবী থাকি এটা হচ্ছে পৃথিবী। তুমি বঙ্গবন্ধু স্যাটেলাইটটা উঠাইয়া নিশ্চয়ই বাংলাদেশের উপরে বসাবা। তুমি তো এমন না যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটা এখান থেকে উঠাইয়া তুমি এখানে নিয়ে বসাইলা। তাহলে কি হবে, স্যাটেলাইটটা উঠাইছো তুমি বাংলাদেশের জন্য, সেটা সার্ভিস দিবে কি আমেরিকাকে, এরকম আর কি অনেকটা। তাহলে তোমাকে নিশ্চয়ই একটা কথা মনে রাখতে হবে, ধরো কৃত্রিম উপগ্রহ হচ্ছে ওইসব উপগ্রহ যার পর্যায়কাল, আমি একটু পরে তোমরা বুঝতে পারবে যে কি বলতে চাচ্ছি ভাইয়া। সাপোজ ধরো আমি একটা গ্রহটা একটু আঁকি এখানে, অনেকটা ধরো এরকম একটা গ্রহ, স্যাটেলাইট গুলো এরকম থাকে। তাহলে আমরা তো সবাই জানি সেন্টার থেকে পৃথিবীর এই পর্যন্ত ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা হচ্ছে আর, দূরত্বটা হচ্ছে আর। এখান থেকে তুমি ধরো ভাইয়া এইচ পরিমাণ উচ্চতায় নিয়ে তুমি স্যাটেলাইটটাকে স্থাপন করলাম, পৃথিবী থেকে এইচ পরিমাণ উচ্চতায় নিয়ে তুমি স্যাটেলাইটটাকে স্থাপন করলাম, ঠিক আছে। তাইলে এই টোটাল কেন্দ্র থেকে দূরত্বটা কত, আর প্লাস এইচ, ঠিক আছে। তাহলে আমরা তো সবাই একটা জিনিস জানি যে কোন একটা পৃথিবী, তার যে ঘূর্ণন পথ, এই ঘূর্ণন পথটা কতটুকু, দেখো তো এইভাবে ঘুরবে না সে এই পথে, কিন্তু এই যে কৃত্রিম উপগ্রহ, তার ঘূর্ণন পথটা কোনটা, দেখো তো ভাইয়া যে ডট ডট দিয়ে আঁকতেছি, সে কি আসলে এই পথে ঘুরবে না, দেখো তো এই পথে ঘুরবে না। কৃত্রিম উপগ্রহটা ভাইয়া যেটা আঁকছি, কৃত্রিম উপগ্রহটা কিন্তু আসলে ভাইয়া এই পথে ঘুরবে। তাহলে কৃত্রিম উপগ্রহ যে বৃত্তাকার ব্যাসার্ধর পথে ঘুরতেছে, ভাইকে একটা জিনিস বলতো, এই ব্যাসার্ধটার ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধটা কত, আর প্লাস এইচ না, আর প্লাস এইচ ব্যাসার্ধের পথে পৃথিবীকে ঘুরতেছে কৃত্রিম উপগ্রহটা। এখন এখন আমি যদি বলি তোমাদেরকে যে এই কৃত্রিম উপগ্রহটা সাপোজ ধরো বি বেগে গমন করতেছে, তাহলে ব্যাগটা কেন ইম্পর্টেন্ট এটা একটু জানার বিষয় ভাইয়া। দেখো তো, তোমাদেরকে যদি বলি যে পৃথিবী যে বেগে ঘুরতেছে, কৃত্রিম উপগ্রহটা যদি একই বেগে না ঘুরে, তাহলে কি আমার বাংলাদেশের উপরে কৃত্রিম উপগ্রহটা থাকবে ভাইয়া? নিশ্চয়ই থাকবে না, সে কি অন্য একটা জায়গায় চলে যাবে। আরেকটা উদাহরণ আছে, যেমন তোমাদেরকে যদি বলি পৃথিবী ভাইয়া একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে কত সময়ে, বলতে পারবা কেউ ভাইয়াকে? তোমাদের সামনে কিন্তু বাস্তব উদাহরণ আছে, পৃথিবী একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে কত সেকেন্ডে, 24 ঘন্টায় না ভাইয়া? রাত দিন কমপ্লিট হয় কতটুকু, 24 ঘন্টায়। অর্থাৎ পৃথিবী তার পূর্ণ একটা ঘূর্ণন সম্পন্ন করে 24 আওয়ারে। তাহলে আমাকে একটা কথা বলো, পৃথিবী যদি 24 আওয়ারে ঘুরে, তাহলে নিশ্চয়ই 24 আওয়ারে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করে। তাহলে এই যে কৃত্রিম স্যাটেলাইট তুমি যেটা নিয়ে বসাইছো, এটাকে যদি বাংলাদেশকেই সার্ভিস দিতে হয় পৃথিবীর উপরে, তাহলে তাকে দেখো, তাকে এই পুরো সাইকেলটা ঘুরে তাকে কিন্তু ভাইয়া 24 ঘন্টার মধ্যেই কি করতে হবে, সাইকেলটা কমপ্লিট করতে হবে। তাহলে মনে রাখবা, কোন একটা গ্রহ, কোন একটা উপগ্রহ, সেটা যদি 24 বা পৃথিবীর কোন আমি আবারও বলি, কোন একটা উপগ্রহ সেটা যদি পৃথিবীর পর্যায়কালের সমান সময়ে তার পূর্ণ গতি সম্পন্ন করে, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে। তাহলে একটা কথা মনে রাখবা, মেইন কন্ডিশন একটা কি, তাকে কতটুকু হইতে হবে তার পর্যায়কাল, 24 আওয়ার। পৃথিবীর মতো ওই কৃত্রিম উপগ্রহটাকে 24 আওয়ার হইতে হবে ভাই পর্যায়কাল। এখন ভাইয়ের ক্লাসের কয় মিনিট আছে, উপরে তো শো করে, ভাইয়ের এখানে শো করতেছে না। এখন দেখো, আমি যদি তোমাদেরকে বলি এই যে পৃথিবীর ভর তো ক্যাপিটাল এম, আর এই যে স্যাটেলাইটটা উঠাইছো সেটা ভর হচ্ছে স্মল এম। তাহলে আমরা তো সবাই জানি ভাইয়া, এই দুইটা বস্তুর মধ্যে এটা কি কাজ করে, এই দুইটা বস্তুর মধ্যে নিশ্চয়ই একটা মহাকর্ষীয় বল কাজ করে, যে বলের কারণে কিন্তু এটা কি হয়, একটা নির্দিষ্ট দ্রাঘিমাংশে ভাইয়া ঘুরতে থাকে। আরেকটা কথা আমাকে বলো তো, বৃত্তাকার পথে তোমরা কি রেসপন্স করতেছো না কেন? বৃত্তাকার পথে যদি কোন একটা বস্তু ঘুরে, তাহলে কি তার বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার প্রবণতা তৈরি হয় না? মনে আছে বাইরের দিকে যে ছিটকে যাওয়ার প্রবণতা তৈরি হয়, সেটাকে আমরা কি নাম দিছিলাম? সেটার নাম ছিল কেন্দ্র বিমুখী বল। তাহলে আমাকে বলো তো ভাইয়া, তোমরা কি কখনো দেখছো যে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বাইরে নিয়ে বসাইছো, ছুইরা মুইরা গিয়ে আরেকটা সাথে সংঘর্ষ ঘটে? সংঘর্ষ ঘটে না কিন্তু। তার কারণটা কি ভাইয়া? কারণ এই যে কৃত্রিম উপগ্রহটা তুমি বসাইছো, এই স্মল এম এর সাথে ক্যাপিটাল এম এর মধ্যে একটা মহাকর্ষীয় বল থাকে, যেটাকে আমরা মহাকর্ষীয় সূত্র নামে পড়ে আসছি। তাহলে কি প্রথমত আমি বলতে পারি, কৃত্রিম উপগ্রহের সাথে কৃত্রিম উপগ্রহটা কতটুকু উপরে সেট করছো ভাইয়া, আর প্লাস এইচ।
তাহলে তার মধ্যে তাদের দুইজনের মধ্যে মহাকর্ষীয় বল F ইকুয়াল টু কত, জি এম এম ডিভাইডেড বাই আর এর মানটা কত এবার, আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ এবং পৃথিবীর মধ্যে দুইটার বল ভাইয়া, যেই বলে তারা একে অপরের দিকে আকর্ষণ কাজ করতেছে। সেকেন্ড সূত্র আরেকটা দেখো তো ভাইয়া, কেন্দ্র বিমুখী বল, মানে এই যে বৃত্তাকার সার্কেলে 24 আওয়ারে এত বড় একটা ব্যাগে ঘুরতেছে কেন্দ্র বিমুখী বল, এটার মানটাকে আমরা কি জানি, এফ ইকুয়াল টু কত, এম বি স্কয়ার আর। কেমিস্ট্রিতে শিখেছি বা ম্যাথ আমার ফিজিক্সও শিখাইছি, এম বি স্কয়ার বাই আর। আর এর মানটা কত, আর প্লাস এইচ। তাহলে কি ভাইয়া এই দুই জায়গা থেকে এখানে লিখতে পারি এই সেই ফোর্স মহাকর্ষীয় বল যেটা আমাকে কি করে এই কেন্দ্রীয় বিমুখী বলটাকে নিউট্রালাইজ করে দেয়। অর্থাৎ এই বলের অপোজিটের ভিতরের দিকে নিশ্চয়ই এই সেম আরেকটা বলে পৃথিবী নিজের দিকে টেনে ধরে রাখে এটাকে, যে কারণে কি হয় এটা বাইরেও চলে যায় না ভিতরে চলে আসে না, একটা নির্দিষ্ট দ্রাঘিমাংশে ভাইয়া ঘুরতে থাকে। ঠিক আছে, তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি তাহলে এই দুইটা যদি সমান হয়, জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু জি এম এম বাই আর প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে দেখো তো স্মল এম চলে যায়, তাহলে কি থাকে আর প্লাস এইচ, আর প্লাস এইচ একটা আর প্লাস এইচ থাকে। তাহলে সুতরাং বি স্কয়ার ইকুয়াল টু কত, জি এম বাই আর প্লাস এইচ। তাহলে সুতরাং বি ইকুয়াল টু কত, রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। এই সেই ব্যাগ যেই ব্যাগে ভাইয়া কোন একটা কৃত্রিম উপগ্রহকে কি করতে হবে, ব্যাগে চলতে হবে। তাহলে এটা প্রথমে আমরা কি শিখলাম, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ব্যাগের রাশিমালা। অর্থাৎ এই সেই ব্যাগ যে ব্যাগে কি করতে হবে ভাইয়া, কোন একটা বস্তুকে কোন একটা কৃত্রিম উপগ্রহকে চলমান থাকতে হবে, এই সেই ব্যাগের রাশিমালা। তোমরা কি এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? ভাই পেজ উল্টাবো, একটু ভাইকে মাইকটা অন করে বলো তোমরা বুঝছো কিনা সবাই এতটুকু পর্যন্ত। জি স্যার। ক্লিয়ার? বুঝছি। তানজিম, জি নাহিদ, স্যার। নাহিদ কি আসো ক্লাসে? আচ্ছা আরিফ বুঝছো তো? জি স্যার। আচ্ছা ভাই ঠিক আছে, তার ভিডিওটা আমার দেখে সমস্যা নাই। তাহলে ভাইয়া তোমরা একটা কথা মনে রাখবে, এটাকে আরেকটু মডিফাইড করি, কারণ মডিফাইড না করলে বুঝবা না যে এটা কি আসবে। একটা জিনিস দেখো তো, আমরা পড়ে আসছিলাম কিনা যে পৃথিবীর স্তরে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার ছিল। তাহলে এখান থেকে আমরা উল্টা উল্টে এটা আর এ গুণ করি ভাই, দেখো তো কি আসবে, আর এ গুণ করলে আসবে জি এম ইকুয়াল টু জি আর স্কয়ার। এটা লিখলাম এখানে। তাহলে ভাইয়া যদি এখান থেকে বসাই, দেখো তো জি আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে দেখো এটাও কিন্তু ভাইয়া আরেকটা রাশিমালা। ঠিক আছে, এটা কি দিয়ে তোমরা দুই সূত্রটা কখন ইউজ করবে এটা তোমাদেরকে আমি বলি। যদি ভাইয়াদেরকে মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভর তোমরা মুখস্থ থাকে, তাহলে তোমরা সরাসরি এটা ইউজ করে করতে পারো। অথবা যদি তোমাদেরকে ভাইয়া এমন বলা হয় যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ তোমরা মুখস্থ জানো, পৃথিবীর ব্যাসার্ধ তোমরা জানো, তাইলে তোমাদেরকে কি করতে হবে ভাই, তাহলে এটা দিয়ে খাটাইতে হবে। অর্থাৎ পরীক্ষায় যে ভ্যালু গুলা দেওয়া থাকবে তোমরা যদি দেখো শুধু পৃথিবীর ব্যাসার্ধ উল্লেখ আছে, তাহলে এটা দিয়ে করে ফেলবা। আর যদি তোমার মনে হয় না ভাই আমি এটা দিয়ে করবো না, আমি এটা দিয়ে করবো, তাহলে দুইটা তোমাদের জন্য স্বাধীনতা আছে এখানে করানো। ঠিক আছে, তাহলে চলো একটা ম্যাথ যদি ভাই তোমাদেরকে একটু দেখাই প্রবলেম। অবশ্যই টপিকটা ভাই শেষ হয় নাই। আমরা সবার আগে এখানে একটা দেখো, কৃত্রিম উপগ্রহের কিসের রাশিমালা পাইছি, কৃত্রিম উপগ্রহের ব্যাগের রাশিমালা পাইছি। তাহলে ভাইয়াদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা দেখো তো পৃথিবীর পর্যায়কাল আর এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কালে দুইটা কি হইতে হবে ভাইয়া, সেম হইতে হবে না? নাইলে কি এটা কৃত্রিম উপগ্রহ হবে? হবে না কিন্তু। দোনোটার পর্যায়কালে কি হইতে হবে, সেম হইতে হবে, যদি আমাদের এক একটা নির্দিষ্ট দেশকে সার্ভিস দিতে চায়। তাহলে আমরা সবাই জানি ভি ইকুয়াল টু কত, এস বাই টি, নর্মাল সূত্র থেকে লিখলাম। এখন রাশিমালাটা হচ্ছে পর্যায়কালের। তাহলে তোমাদের জন্য ভাইয়া কি করে একটু চিত্রটা আমি এই পেজে আইকা নেই সুবিধার জন্য। এটা আর, এটা হচ্ছে এইচ, তাহলে টোটাল কত, আর প্লাস এইচ। তাহলে এই বস্তুটা এই পথে ঘুরতেছে, আর প্লাস এইচ ব্যাসার্ধের পথে। তাহলে ব্যাগ, কৃত্রিম উপগ্রহের ব্যাগ, দেখো তো কৃত্রিম উপগ্রহের, আমি এখানে লিখে দিচ্ছি কৃত্রিম উপগ্রহের ব্যাগ ভি ইকুয়াল টু এস বাই টি। ভাইকে বলো তো কৃত্রিম উপগ্রহটার অতিক্রান্ত দূরত্ব কত, তার বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। তাহলে আমাকে বলো তো বৃত্তের পরিধির এখানে কত, 2 পাই
আর প্লাস এইচ ডিভাইডেড বাই কত ভাইয়া টি, পর্যায়কাল টি। এতটুকু কি বুঝতে পারছো সবাই? পর্যায়কাল টি। আর পৃথিবীর জি স্যার। ব্যাগটা একটু আগে কি বের করে আসলাম ভাইয়া? পৃথিবীর ব্যাগ রুট ওভার জিএম বাই, এই যে দেখো এখানে বের করে আসছিলাম রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে বসা দিতে পারি কত? পৃথিবীর ব্যাগ হচ্ছে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। তাহলে আমরা তো সবাই জানি যদি আমাকে এই গ্রহটাকে কৃত্রিম উপগ্রহের ন্যায় আচরণ করতে হয়, তাহলে কৃত্রিম উপগ্রহের ব্যাগ আর পৃথিবীর ব্যাগ এই দুইটাকে কি দিতে হবে ভাইয়া? মানে কৃত্রিম উপগ্রহের অতিক্রান্ত এটা কৃত্রিম উপগ্রহের ব্যাগটাকে অবশ্যই পৃথিবীর ব্যাগের সমান হইতে হবে। তাহলে যেহেতু দুইটাকে দ্বারা, এখানে কিন্তু পৃথিবীর ব্যাগ নাই, দুটোটাই হচ্ছে কি স্যাটেলাইটের ব্যাগ। তাহলে এটা হচ্ছে যা সূত্রটাকে মডিফাইড করছি ভাইয়া। তাহলে এখান থেকে দেখাইতে পারি যেহেতু দুইটা ব্যাগ তাহলে দুইটা সমান, তাহলে 2 পাই আর প্লাস এইচ বাই টি ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ রুট ওভার। তাহলে একটা কাজ করো, উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে কি আসবে দেখো তো ভাইয়া? আমি টিটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে দেখো তো কি আসে? 2 পাই আর প্লাস এইচ। আর তোমরা কি সব বুঝতেছো ভাইয়া? টিটাকে এই পাশে নিয়ে গেছি, আর এই পুরা টপিকটাকে যদি এই পাশে আনে তাহলে উল্টাই যাবে না? তাহলে কি থাকবে? আর প্লাস এইচ বাই জি এম, এটা থাকবে। তাহলে দেখো আমাদের চলে আসছে একটা কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের রাশিমালা। এখন তোমাদের কাছে মনে হইতে পারে ভাইয়া কি বিদঘুটে একটা রাশিমালা পড়াইছেন, কত বড় সূত্র 2 পাই আর প্লাস এস আবার রুট ওভার আর প্লাস এস বাই জিএম। এটার জন্য ভাইয়া একটা সংক্ষিপ্ত করে দিই, তোমরা একটু সবাই একটু তাকাইও ভাইয়া, না বুঝতে বইলো। আমি একটা ফুল রুট দিচ্ছি, ভাইয়াকে বলো তো 2 পাই কে লিখতে পারি 4 পাই স্কয়ার? 2 পাই কে 4 পাই স্কয়ার লেখা যায়? জি জি স্যার যা। আচ্ছা 2 পাই কে ভাইয়া 4 পাই স্কয়ার লিখলাম। আর নাবিল, নাবিল আসছো, তুমি আমাকে বলো তো তুমি ক্লাসে এতক্ষণ পরে কোত্থেকে আসছো? তোমার তো ক্লাস হচ্ছে 4টায়, সরি 5টায়, তুমি জয়েন করছো 5টা 35-এ। ব্যাক কোচিং এ গেছিলাম ভাই, ম্যাথ পড়া ছিল। তো তোমরা বলবা না যে কাউসার ভাইয়ের ক্লাস আছে? আচ্ছা যাই হোক, তুমি তো এখন রেকর্ড দিবেন, দেখে নিবা হয়তো। ওই যে মাদ্রাসা উনি কি অফলাইনে শুরু করে দিছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো উনি তো ওই চিপার মধ্যে পড়ায়, কোনো সমস্যা হয় না। তাহলে দেখো তুমি জাস্ট রেকর্ডটা মনোযোগ সহকারে দেখে নিও। আমি এখন এতটুকু দেখো, তাইলে কোন একটা কৃত্রিম উপগ্রহ, যে কৃত্রিম উপগ্রহ পড়াচ্ছি তার পর্যায়কালের রাশিমালা হচ্ছে টি। তাহলে দেখো 2 পাই কে ভাঙিয়ে লিখছি কত? 4 পাই স্কয়ার রুটের ভিতরে, কারণ 4 পাই স্কয়ার কে রুট করলে সেম এটা আসে। আর প্লাস এইচ কে লেখা যায় আর প্লাস এইচ হোল স্কয়ার, স্কয়ার রুট চলে গেলে আগেরটা, আর আগের আর প্লাস এইচ এর জায়গায় আগের আর প্লাস এইচ থাকবে, আগের জিএম এর জায়গায় আগের জিএম থাকবে। তাহলে দেখো তো সূত্রটা ভাইয়ার একদম ইজি হয়ে গেছে কিনা? 4 পাই স্কয়ার এর জায়গায় 4 পাই স্কয়ার, আর প্লাস এইচ হোল স্কয়ার এটাকে লেখা যায় আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। তাহলে এটাকে লিখছে দেখো পর্যায়কাল টি ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে, এটাও কৃত্রিম উপগ্রহের কিসের রাশিমালা? কৃত্রিম উপগ্রহের, এটাও হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের রাশিমালা। কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের রাশিমালা। তোমরা কি সবাই বুঝছো এতটুকু? যারা যারা আসো ভাইয়া ক্লিয়ার হয়েছে? সমস্যা থাকলে ভাইকে বলতে পারো এখনই, আমি ওইগুলোর উপর রিভিউ নিব। তোমরা যারা যারা আসো তারা কিছু কোশ্চেন করতে পারো ভাইয়াকে আজকে টপিকের উপরে। তাহলে আমি আজকে টপিক গুলো পড়াবো, কারণ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আর একটু পরেই আমি তোমাদেরকে এই রিভিউ ক্লাস নিতে পারি। তোমরা এই টপিক গুলোর উপরে যদি ভাইকে কোশ্চেন করতে চাও কোনো কিছু, এই যেগুলো পড়াইছি আজকে, ভাইকে বলতে পারো, কোনো ভাই আবার সমস্যা একটু থাকলে। সংক্ষিপ্ত ভাবে বললে আমার জন্য ভালো হতো। নাবিল সংক্ষিপ্তভাবে পুরোটা তো আর বলা যাবে না, শুধু ভাই কিছু বলে দিচ্ছি, কারণ ক্লাস তুমি রেকর্ড আবার পাবাই ভাইয়া। শুধু এতটুকু শোনো, গতকালকে আচ্ছা ভাই। মুক্তিবেগ পড়াইছিলাম, মুক্তিবেগের মধ্যে কন্ডিশন দিছি যদি কোনো একটা বস্তুকে নিক্ষিপ্ত বেগটা ভি হয় তাহলে, আচ্ছা আমি কৃত্রিম উপগ্রহ আগামী ক্লাস, আমি আগামী ক্লাসে তোমাদের কৃত্রিম উপগ্রহের উপরে ম্যাথ করাবো। জাস্ট আমি কৃত্রিম উপগ্রহটা হালকা একটু রিভিউ করে দিচ্ছি, তোমরা রিভিউটা শোনো। সেটা হচ্ছে কোন একটা গ্রহ, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যে পাঠাইছিলা, এই বঙ্গবন্ধু এটাকে যদি স্যাটেলাইটের মতো কাজ করতে হয় তাহলে অবশ্যই কি এটার যে যে বেগে ঘুরবে আর পৃথিবীর ঘূর্ণন বেগ দুটোটাকে সমান হইতে হবে। তাহলে আমরা জানি পৃথিবী একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে কত আওয়ারে? 24 ঘন্টা ঘূর্ণন সম্পন্ন করে। তাহলে তুমি যে স্যাটেলাইটটা পাঠাইছো এটাকে অবশ্যই কি 24 ঘন্টায় বা এটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে হবে, নাহলে এটা কি হবে? বাংলাদেশেরটা বাংলাদেশের উপরে থাকবে না, আরেক দেশের উপরে চলে যাবে। তাহলে এখন দেখো, এমন কি কখনো দেখছো স্যাটেলাইট ছিটকে বাইরে চলে গেছে? তাহলে এটা যেখানে স্থাপন করা হয়েছে সেটা কিন্তু এই পথেই ঘুরতে থাকে। তার কারণটা কি ভাইয়া?
এটা যখন বৃত্তাকার পথে ঘুরে দেখো সেটা বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল অনুভব করে, সেটা কত mv স্কয়ার বাই r ছিল, কিন্তু এখানে আরটা কত r প্লাস এইচ, তাহলে r প্লাস এইচ বসাই দিচ্ছি। আর এই বস্তুটা যে কৃত্রিম স্যাটেলাইটটা যেটা, সেটা ভর যদি স্মল এম হয়, সেটা পৃথিবীর সাথে একটা আকর্ষণ বল কাজ করে, সেটা কত gmm বাই r প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু এটা সিটকে বাইরে চলে যায় না, তাহলে কেন্দ্রীয় বিমুখী বল আর মহাকর্ষ বল দুইটা সমান, দুইটা সমান করে দেখো এই সেই ব্যাগ, যেই ব্যাগে আমাকে কি করতে হবে, কৃত্রিম উপগ্রহটাকে